নবম দশম শ্রেণীর গণিতের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। এর আগের পর্বে কিন্তু আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সমাধান করিয়েছি আগের পর্বগুলোতে। এখন টাইপ 4 সমাধান করাবো। আর যারা এখনও আমার ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবে, এবং পুরো বইটাই কিন্তু অনেক কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোডগুলো স্ক্যান করলেই তুমি কিন্তু ভিডিও পেয়ে যাবা। এখন দেখো, এই কিউআর কোড যদি স্ক্যান করো বইয়েরটা, সেক্ষেত্রে কিন্তু তুমি এই ভিডিওটা পাবা। যদিও এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এখন ডামি কিউআর কোড দেওয়া আছে, কিন্তু তুমি যে বই হাতে সংগ্রহ করো, বইটা সংগ্রহ করে যদি এই কিউআর কোড স্ক্যান করো, সাথে সাথে কিন্তু তুমি আমার এই ভিডিওটা পেয়ে যাবা। তো দেখো, আমার টাইপ 4-এ বলা আছে বাহুর দৈর্ঘ্য বা কোণ দেওয়া থাকলে কোনটি আঁকা যাবে। বাহুর দৈর্ঘ্য বা কোণ যদি দেওয়া থাকে তাহলে কোনটি আঁকা যাবে। তাহলে আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়। দেখো, এখানে বলা আছে রম্বস, ট্রাপিজিয়াম, আয়ত, বর্গ। আমরা রম্বস এবং বর্গের ক্ষেত্রে জানি 4 বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসের ক্ষেত্রেও 4 বাহু সমান, বর্গের ক্ষেত্রেও কিন্তু 4 বাহু সমান। তো এখন দেখো, আমরা যদি বর্গ চিন্তা করি, একটা বর্গ আমরা যদি অঙ্কন করি, এই একটা বর্গ অঙ্কন করলাম। বর্গের ক্ষেত্রে কি হয়? বর্গের কিন্তু 4 বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই 4টা বাহুই কিন্তু সমান। তাহলে যদি শুধু পরিসীমা দেওয়া থাকে, আমরা পরিসীমাকে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগ করলে কিন্তু 1 বাহুর দৈর্ঘ্য পাবো। যেহেতু আমরা বর্গের বা রম্বসের ক্ষেত্রে জানি যে 4টা বাহুই সমান, তাহলে আমরা পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে কি পাবো? 1 বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে নিচের কোনটি আঁকা যাবে? রম্বস আঁকা যাবে না বর্গ আঁকা যাবে? 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ট্রাপিজিয়াম আঁকা যাবে না, আয়ত আঁকা যাবে না। অবশ্যই 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বর্গ অঙ্কন করতে পারবো, রম্বসও কিন্তু অঙ্কন করতে পারবো না। 1 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সেই বাহুর দৈর্ঘ্য আমরা পরিমাপ করে নিলাম। এরপরে এইখানে কিন্তু আমরা অনায়াসে কিন্তু 90 ডিগ্রি অঙ্কন করতে পারবো। এবার এই বাহুর দৈর্ঘ্য থেকে এইখানে অংশ কেটে নেব, নিয়ে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারবো। এর পরেরটা দেখো, বলা আছে কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়? কয়টা? তোমরা নিজেরাই বলো। আগেরটার মতোই, সেটা হলো যে একটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি বর্গ অঙ্কন করতে পারি। এরপরেরটা দেখো, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা সম্ভব? একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি অঙ্কন করা সম্ভব? বর্গ অঙ্কন করা সম্ভব। এখানে বর্গক্ষেত্র আছে, তার মানে বর্গক্ষেত্র অঙ্কন করা সম্ভব। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। শুধু 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু দ্বারা একটি চতুর্ভুজ আঁকা সম্ভব হলো। চতুর্ভুজটির পরিসীমা কত? তাহলে দেখো, বলা আছে শুধু 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু দ্বারা, তার মানে একটি বাহু দ্বারা আমরা যদি একটা চতুর্ভুজ অঙ্কন করি অবশ্যই সেটা কি হবে? বর্গ হবে। তো বর্গ মানে কি? বর্গের 4 বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে আমরা 3 সেন্টিমিটার দৈর্ঘ্য দ্বারা দৈর্ঘ্যের একটা বাহু দ্বারা একটা চতুর্ভুজ অঙ্কন করেছি, তার মানে সেই চতুর্ভুজটা অবশ্যই কি হবে? বর্গ হবে। তার মানে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, তার মানে এইটাও 3 হবে, এইটাও 3 হবে, এইটাও 3 হবে, এইটাও 3 হবে। তাহলে চতুর্ভুজটির পরিসীমা কত হবে? পরিসীমা মানে কিন্তু 4 বাহুর যোগফল। তার মানে 3, 3, 3, 3 যদি যোগ করলে আসে কত? 12। সহজ কথা, যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য দ্বারা আমরা বর্গ অঙ্কন করতে পারি, তার মানে আমার বর্গের 4টা বাহু আছে, 4 দ্বারা গুণ করলে আমরা অ্যান্সার পরিসীমা পেয়ে যাব। তার মানে 3 4 12 অ্যান্সার হবে। তার মানে পরিসীমা হবে হচ্ছে 12। এরপরেরটা দেখো, বলা আছে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে? যদি একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারবো। তার মানে যদি একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে মানে বর্গের কিন্তু 4 বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলা হচ্ছে সমকোণ হবে এবং এর কর্ণদ্বয় সমান। একটা বাহুর দৈর্ঘ্য বা একটা কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারবো। মনে রাখবা কিন্তু, আবারও বলছি, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেও বর্গ অঙ্কন করতে পারবো, আবার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলেও আমরা বর্গ অঙ্কন করতে পারবো। এরপরেরটা দেখো, বলা আছে পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? দেখো, পরিসীমাকে আমরা 4 দ্বারা ভাগ করলে কিন্তু 1 বাহুর দৈর্ঘ্য পাবো বর্গ এবং আয়তের ক্ষেত্রে। যেহেতু পরিসীমা দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, দেখো পরিসীমা দেওয়া আছে আর একটা কোণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু রম্বস অঙ্কন করতে পারবো। আমরা জানি রম্বসের ক্ষেত্রে কিন্তু 4 বাহুর দৈর্ঘ্য সমান।
আবারও বলছি, মনে রাখবা পরিসীমাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 1 বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেয়া থাকলে অবশ্যই কোণটা আঁকতে পারবো, রম্বস আঁকতে পারবো। আগের যে পর্বগুলো সেই পর্বগুলোই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা আগের পর্বগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে আসবা। এরপরেরটা দেখো, বলা আছে পরিসীমা ও একটি কোণ দেয়া থাকলে নিচের কোণটি আঁকা সম্ভব, অবশ্যই রম্বস অঙ্কন করা সম্ভব। এরপরেরটা দেখো, পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে। অবশ্যই কি কোনটা আঁকতে? রম্বস আঁকতে। দেখো এখানে যে 3টা এমসিকিউ আছে, 3টা এমসিকিউ কিন্তু একই টাইপের এমসিকিউ। এরপরে দেখো পরেরটা বলা আছে যে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব। যদি দুটি কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা রম্বস অঙ্কন করতে পারবো। রম্বসের ক্ষেত্রে আমরা জানি সেটা হলো রম্বসের 4টি বাহু সমান এবং বিপরীত যে কোণগুলো সেই বিপরীত কোণগুলো সমান, এবং রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো এর পরেরটায় বলা আছে নিচের কোন তথ্য দেয়া থাকলে রম্বস অঙ্কন সম্ভব। দেখো কোন তথ্য যদি দেয়া থাকলে আমরা রম্বস আঁকতে পারবো। যদি একটি কর্ণ ও বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা রম্বস অঙ্কন করতে পারবো। যদি একটা কর্ণ দেয়া থাকে এবং বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, রম্বসের 4টা বাহু সমান, সুতরাং বাহুর দৈর্ঘ্য আর যদি কর্ণ দেয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা রম্বস অঙ্কন করতে পারবো। তার মানে আমরা দেখলাম হচ্ছে যদি একটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেয়া থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারবো, দুটি কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকলে রম্বস অঙ্কন করতে পারবো। তাছাড়া একটি কর্ণ ও বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রেও রম্বস অঙ্কন করতে পারবো। দেখো এখন 47 বলা আছে রম্বসের প্রতিটি বাহু তার পরিসীমার বলা আছে কত গুণ, পরিসীমার কত গুণ। দেখো রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রে 4টা বাহুই কিন্তু সমান। তাহলে রম্বসের প্রতিটি বাহু তার পরিসীমার কত গুণ। আচ্ছা প্রশ্নটা একটু উল্টায় বলি তাহলে যদি আরো সহজে বুঝবা। রম্বসের পরিসীমা তার প্রতিটি বাহুর কত গুণ? তার প্রতিটি বাহুর কিন্তু 4 গুণ। কারণ আমরা জানি রম্বসের ক্ষেত্রে 4টা বাহু হচ্ছে সমান। এখন বলা আছে রম্বসের প্রতিটি বাহু, রম্বসের একটা বাহু তার পরিসীমার কত গুণ। রম্বসের কিন্তু 4টা বাহু সমান, তাহলে 4টা বাহুকে আমরা যোগ করলেই কিন্তু আমরা কি পাবো? পরিসীমা পাবো। তাহলে রম্বসের প্রতিটি বাহু তার পরিসীমার কত গুণ হবে? 1/4 হবে। তার মানে 1/4 হবে। কেন 1/4 হবে? কারণ রম্বসের 4টা বাহু সমান, বলা আছে প্রতিটি বাহু তার পরিসীমা। তাহলে যদি আমরা প্রতিটি বাহু মানে 1 ধরি আর তার মানে পরিসীমা হবে কত? পরিসীমা হবে 4। তাহলে বলা আছে প্রতিটি বাহু তার পরিসীমার কত গুণ? পরিসীমার হবে 1/4 গুণ। এরপরেরটা দেখো বলা আছে একটি চতুর্ভুজ আঁকতে কোনটি প্রয়োজন। একটা চতুর্ভুজ আঁকতে কিন্তু আমার 5টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। আমরা কিন্তু প্রথম পর্বে দেখেছিলাম। সেটা হলো বলা আছে 3টি বাহু ও একটি কর্ণ। দেখো এখানে 3টি বাহু মানে 3টা বাহু আর একটা কর্ণ। এখানে আমরা স্বতন্ত্র উপাত্ত পাচ্ছি হচ্ছে 4টা, 3 আর 1 4। তার মানে এটা অ্যান্সার হবে না। বলা আছে 4টি বাহু ও 2টি কর্ণ, তার মানে 4 আর 2 কত হলো? 6 হলো। তার মানে এটাও অ্যান্সার হবে না, কারণ 5টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। এরপরে দেখো বলা আছে 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত 2টি কোণ। তাহলে 3 আর 2 তাহলে কত হলো? 5। তার মানে অ্যান্সার হবে কিন্তু এইটা। আমরা এখানে কিন্তু উপাত্ত পাচ্ছি হচ্ছে 5টা উপাত্ত, স্বতন্ত্র উপাত্ত জানা থাকলেই কিন্তু আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারি। তার মানে একটি চতুর্ভুজ আঁকতে কোনটি প্রয়োজন? এখানে 5টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। তাহলে এখানে 3টা বাহু আর 2টা অন্তর্ভুক্ত কোণ আছে। তার মানে আমরা এই গয়ের ক্ষেত্রে অ্যান্সার বের করতে পারবো। কিন্তু দেখো এখানে একটি বাহু ও 3টি কোণ, তাহলে এখানে আছে কত? 3 আর 1। তার মানে এখানে কিন্তু আমরা 4টা উপাত্ত পাচ্ছি। তার মানে এটাও অ্যান্সার হবে না। তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ। এখন আমরা এটা সমাধান করাবো। শুধু 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে। দেখো আমরা রম্বসের ক্ষেত্রে জানি যে 4টা বাহুর দৈর্ঘ্য সমান। এরপরে দেখো আয়তের ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কিন্তু সমকোণ। তাহলে দেখো আমরা যদি আয়ত অঙ্কন করি, এই যে আয়তের ক্ষেত্রে কি এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান এবং কোণগুলো কি হবে? সমকোণ হবে। কোণগুলো সমকোণ হবে। যদি শুধু 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবো। এখন তুমি বলবা যে এইখানে তো আগেরটাই বললেন যে
পাঁচটা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। এখানে তো পাঁচটা স্বতন্ত্র উপাত্ত না, এখানে তো দুইটা উপাত্ত আছে। দেখো এইখানে কিন্তু বলা আছে একটি চতুর্ভুজ আঁকতে কোনটি প্রয়োজন। একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য কিন্তু সর্বনিম্ন পাঁচটা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। সেই পাঁচটা স্বতন্ত্র উপাত্তের মধ্যে হচ্ছে কি তিনটা বাহু ও এদের মধ্যে দুটি অন্তর্ভুক্ত কোণ, এইটা অ্যান্সার ছিল। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আয়তের ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত বাহুদ্বয় সমান, তার মানে এইটা জানলে আমরা এইটা জানছি, তার মানে হচ্ছে কি একটা দুইটা, এইটা জানলে এইটা জানছি, তার মানে দুইটা একটা দুইটা তিনটা চারটা, আর আমরা তো 90 ডিগ্রি অনায়াসে আঁকতে পারছি, সেটা কিন্তু পাঁচটাই হচ্ছে। তার মানে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে হচ্ছে আয়তক্ষেত্র। এরপরে দেখো বলা আছে সামান্তরিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক। যদি আমরা সামান্তরিক অঙ্কন করতে চাই তাহলে কোনটা সঠিক হবে? সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে দেখো সেটা হলো যে মানে এই আয়তটাকে একটু বাঁকাই দাও, বাঁকাই দিলেই কিন্তু সামান্তরিক হবে। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কোণগুলো কিন্তু সমকোণ নয়। আয়তের ক্ষেত্রে কিন্তু কোণগুলো সমকোণ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি হবে? সেটা হলো সামান্তরিক যদি অঙ্কন করতে চাও তাহলে দুটি সংলগ্ন বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ লাগবে। দুটি বাহুর দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত যদি কোণ থাকে তাহলে আমরা কিন্তু সামান্তরিক অঙ্কন করতে পারবো। কারণ সামান্তরিকের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখো এই সামান্তরিক, এই একটা সামান্তরিক, দেখো এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। এখন মনে করো এই বাহুর দৈর্ঘ্য জানলা আর এই বাহুর দৈর্ঘ্য জানলা আর এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ জানলা, তাহলে কিন্তু তুমি সামান্তরিক অঙ্কন করতে পারবা। তার মানে দুটি সংলগ্ন বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ যদি জানো তাহলে সামান্তরিক অঙ্কন করতে পারবা। এখন আমরা এইটা সমাধান করাবো। যে ত্রিভুজের তিনটি কোণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো তিনটা কোণ যদি সমান হয় তাকে বলা হয় কিন্তু সমবাহু ত্রিভুজ। যদি তিনটা কোণ সমান হয়, দেখো মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো যেমন সমান হবে, এই কোণ তিনটাও কিন্তু সমান হবে। তো এখানে বলা আছে যে ত্রিভুজের তিনটি কোণ সমান, এই কোণটা এই কোণটা এই কোণটা, তিনটা কোণ যদি সমান হয় তাহলে আমরা তাকে বলবো সমবাহু ত্রিভুজ। আরও মজার ব্যাপার হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু প্রতিটি কোণের পরিমাপ কিন্তু হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে তুমি যদি যোগ করলে কিন্তু 180 ডিগ্রি পাবা। এর পরেরটা বলা, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্ম কোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। দেখো তিনটি কোণ যদি সূক্ষ্মকোণ বলতে তিনটা কোণ যদি 90 ডিগ্রির কম হয়, মানে তিনটা কোণই যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রির কম এবং 0 ডিগ্রির বেশি কোণকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্মকোণ। সেটা হলো তিনটা কোণই যদি সূক্ষ্মকোণ হয় তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তার মানে এটাও সঠিক। একটি কোণ সমকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। যদি যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি তাকে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ বলে। আমরা এটা সবাই জানি। তার মানে অ্যান্সার হবে 1, 2 ও 3, তার মানে ঘ অ্যান্সার। এখন দেখো এর পরেরটা বলা আছে একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন। দেখো একটা যদি তুমি ত্রিভুজ অঙ্কন করতে চাও সেক্ষেত্রে দুটি কোণ ও একটি বিপরীত বাহু যদি থাকে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ আঁকতে পারি। দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। যদি তিনটা কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। মনে রাখবা, যদি তিনটা কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায় না। তার মানে সঠিক হচ্ছে 1 ও 2 সঠিক, তার মানে ক অ্যান্সার। এরপরে দেখো ত্রিভুজ আঁকতে প্রয়োজন তিনটা বাহু। যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থাকে তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। দুটি কোণ ও একটি বাহু যদি থাকে সেক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন করতে পারি, তার মানে ঘ অ্যান্সার। এরপরেরটা দেখো নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব দুটি কোণ ও এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে। অবশ্যই এটা আমরা জানি যে দুটি কোণ ও এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়। তিনটি কোণ দেওয়া থাকলে, দেখো তিনটা কোণ দেওয়া থাকলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায় না, এটা মনে রাখবা। তিনটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায় না। দুটি কোণ ও একটি বিপরীত বাহু দেওয়া থাকলে, অবশ্যই দুটি কোণ ও একটি বিপরীত বাহু দেওয়া থাকলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায়। তার মানে সঠিক হচ্ছে 1 আর 3-এরটা সঠিক, তার মানে 1 আর 3 হচ্ছে খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো বলা আছে কখন
কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় যখন দেওয়া আছে। দেখো এখানে বলা আছে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। ত্রিভুজ অঙ্কন কোন ক্ষেত্রে সম্ভব নয় সেটা হলো যে আমরা দেখব যে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। দেখো তিনটা বাহু দেওয়া থাকলে অবশ্যই ত্রিভুজ আঁকা যায়, এখানে কিন্তু বলার আছে যে সম্ভব নয়। দেখো প্রশ্ন কিন্তু ঘুরাই দিছে, এখানে কিন্তু একটু তোমাকে প্রশ্ন বুঝতে হবে। অনেকে প্রশ্ন না বুঝেই অ্যান্সার করে দেয় যে কোন মানে ত্রিভুজ অঙ্কন করতে কোন ক্ষেত্রে সম্ভব, এই নয়টা অনেক সময় দেখে না। দেখো এখানে তিনটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব, সম্ভব নয় না কিন্তু, তার মানে এটা কিন্তু সম্ভব। তার মানে এখানে যেহেতু সম্ভব নয় বলা আছে তার মানে এটা অ্যান্সার হবে না। তিনটা কোণ দেওয়া থাকলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায় না, তার মানে এটা সঠিক। এরপরে দেখো দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, এখানে বলা আছে সম্ভব নয়, তার মানে এটাও অ্যান্সার সঠিক না। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে 2, তার মানে 2 আছে খতে, তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে রম্বসের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। দেখো আমরা যদি একটা রম্বস অঙ্কন করি, মনে করো যে এই একটা রম্বস অঙ্কন করলাম যার 4টা বাহু সমান, মনে করো যে এই একটা রম্বস অঙ্কন করছি, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু 4টা বাহু সমান। তো দেখো সন্নিহিত বাহু বলতে এই যে পাশাপাশি দুইটা বাহু, এই বাহু আর এই বাহুকে, এই দুইটা বাহুকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি, এই বাহু আর এই বাহুকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি, এই বাহু আর এই বাহুকে সন্নিহিত বাহু বলতে পারি, এই বাহু আর এই বাহুকে সন্নিহিত বাহু বলতে পারি। আমরা জানি রম্বসের ক্ষেত্রে 4টা বাহুই সমান, সুতরাং রম্বসের সন্নিহিত বাহুগুলো কিন্তু পরস্পর সমান হবে। এবার বলা আছে সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক। সন্নিহিত কোণ মনে করো যে এই কোণ আর এই কোণ পাশাপাশি দুটি কোণ, তার মানে এই কোণ আর এই কোণের কোণ দুটি কিন্তু পরস্পর সম্পূরক হবে, কারণ এই কোণ আর এই কোণ যদি যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হবে। যদি দুইটা কোণ যোগ করে 180 ডিগ্রি হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে সম্পূরক বলবো। যদি মনে রাখবা সম্পূরক কোণ কাকে বলবো, যদি দুইটা কোণ যোগ করে আমরা 180 ডিগ্রি পাই সেক্ষেত্রে আমরা সম্পূরক কোণ বলতে পারি। তাহলে সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, তার মানে এই কোণ আর এই কোণ মানে পাশাপাশি দুটি কোণ, এই কোণটা আর এই কোণটা যদি আমরা নেই তাহলে এই দুইটা কোণ কিন্তু পরস্পর সম্পূরক কোণ হবে। আবার এই কোণ আর এই কোণ যোগ করলে কিন্তু আমরা 180 ডিগ্রি পাবো, তার মানে কিন্তু আমরা বলতে পারি পরস্পর সম্পূরক বলতে পারি। এরপরে দেখো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কর্ণদ্বয় পরস্পর এই সম্পর্কে একটা উপপাদ্যই আছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমার এখানে কিন্তু সবগুলাই সঠিক, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ। এরপরেরটা দেখো একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে। দেখো রম্বস আঁকা যাবে কোন ক্ষেত্রে, দেখো একটা বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারবো, রম্বস অঙ্কন করতে পারবো না। একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারবো, একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলেও আমরা রম্বস অঙ্কন করতে পারবো। আবার যদি দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রেও রম্বস অঙ্কন করতে পারবো। তার মানে 1 সঠিক না, 2 আর 3 সঠিক, তার মানে 2 আর 3 যদি সঠিক হয় তাহলে অ্যান্সার হবে হচ্ছে গ। এরপরে দেখো বলা আছে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন সম্ভব। যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কি আমরা আঁকতে পারি, আমরা অবশ্যই কি আঁকতে পারি। দেখো সুষম ত্রিভুজ, সুষম ত্রিভুজ বলতে যে ত্রিভুজের 3টা বাহুই সমান, সুষম সমান। আচ্ছা সুষম ষড়ভুজ মানে কি 6টা বাহুই সমান, তাহলে সুষম ত্রিভুজ বলতে 3টা বাহু সমান হবে। যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সুষম ত্রিভুজ অঙ্কন করতে পারবো। সুষম ত্রিভুজ বলতে যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই সমান মানে সমবাহু ত্রিভুজ হবে। সুষম ত্রিভুজের অপর নাম তুমি সমবাহু ত্রিভুজও বলতে পারো। তার মানে এই বাহু এই বাহু এই বাহু সমান, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা সুষম ত্রিভুজ অঙ্কন করতে পারবো। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বর্গ অঙ্কন করতে পারবো, কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারবো না। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1 ও 2 মানে ক অ্যান্সার। এখন আমরা এটা সমাধান করাবো। নিচের তথ্যটি লক্ষ্য করো। দেখো বলা আছে আয়ত এক ধরনের সামান্তরিক। দেখো আয়তকে আমরা যদি আয়তের ক্ষেত্রে কি জানি, দেখো সেটা হলো যে আয়তের ক্ষেত্রে আমরা জানি এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কি সমকোণ, প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ। আয়তকে যদি আমরা একটু বাঁকা করি সেক্ষেত্রে কিন্তু আমরা সামান্তরিকই পাবো। তার মানে আয়ত এক ধরনের কিন্তু সামান্তরিক, এটা সঠিক। এবার বর্গের ক্ষেত্রে কিন্তু
চার বাহুই সমান, চার বাহু সমান, বর্গের ক্ষেত্রে চারটা বাহুই সমান হবে, চারটা বাহু সমান হবে এবং কোণগুলো কী হবে, সমকোণ হবে। তাহলে আর আয়তের ক্ষেত্রে কি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। তাহলে বর্গকে এক ধরনের কিন্তু আমরা আয়ত বলতে পারি, এটা সঠিক। এবার দেখো রম্বস, রম্বস এক ধরনের বর্গ, রম্বস কিন্তু এক ধরনের বর্গ হবে না, তার মানে এটা সঠিক নয়। তার মানে অ্যান্সার হবে 1 আর 2, তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। তো আশা করি এই টাইপ 4 তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর যারা এখনও আমার ইজি যে ম্যাথ বই বের করেছে সেই বইটা এখনও যারা সংগ্রহ করো নাই, তারা অবশ্যই দ্রুত সংগ্রহ করবে। সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে এবং আমি বিশ্বাস করি তুমি যদি ইজি ম্যাথ আমার বইটা যদি সম্পূর্ণ সমাধান করো, আশা করি গণিতে তুমি 100তে 100ই অ্যান্সার করে আসতে পারবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো। পরবর্তী পর্বে আমি টাইপ 5 নিয়ে হাজির হব।